হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং প্রত্যেকেই সুস্থ রয়েছে। এসএসসি এমটিএস পরীক্ষা হাতে মাত্র তোমাদের প্রায় 3 মাস সময় রয়েছে। আজ হচ্ছে 8 জুলাই, আর আজ তোমাদের এসএসসি এমটিএস এর যে জিকে ক্লাস করাচ্ছিলাম সেই জিকে ক্লাসের আজ আমাদের হবে 32 নাম্বার জিকে। এর আগে 31টা ক্লাস আমরা করেছি, না দেখে থাকলে চ্যানেলে চলে যাও, চ্যানেলে অবশ্যই প্রত্যেকটা ভিডিও পর পেয়ে যাবে তোমরা। আজ আমরা যেটা করব সেটা হচ্ছে 20-10-2021 সালে পরীক্ষা হয়েছিল, তার থার্ড শিফটের প্রশ্নোত্তর আলোচনা করব। তো অবশ্যই সঙ্গে দেখো, লাস্ট পর্যন্ত দেখো, প্রত্যেকটা প্রশ্ন মন দিয়ে দেখবে, প্রত্যেকটা প্রশ্নই তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। মন দিয়ে দেখবে, স্কিপ করো না, কেউ একটা প্রশ্ন স্কিপ করবে না। আর আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেকে তোমরা জয়েন করে যাও। ক্লাস শুরু করার আগে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলবো, সেটা হচ্ছে তোমাদের জন্য আমরা শুরু করেছি এসএসসি এমটিএস এর জিকে পেড গ্রুপ। এটা কি রকম সেটা সম্পর্কে তোমাদের বলে দিচ্ছি। এটা হচ্ছে পিডিএফ গ্রুপ, ঠিক আছে। এখানে এসএসসি এমটিএস পরীক্ষার জন্য জিকেতে যত রকমের ম্যাটেরিয়াল লাগবে সমস্ত এই গ্রুপে তোমাদের প্রোভাইড করা হবে। এখানে 2020, 2021, 2022, 2023 4 বছরের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নোত্তর সম্পূর্ণ বাংলাতে দেওয়া হবে। 2023 এবং 2024 সালের কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে, স্ট্যাটিক জিকে পাবে এবং তার সঙ্গে সাজেস্টিভ এমসিকিউ পাবে। এত কিছু তোমরা পেয়ে যাবে 249 টাকার বিনিময়ে, ঠিক আছে। তো এই টাকাটা তোমাদেরকে কোথায় পেমেন্ট করতে হবে, কিভাবে জয়েন করতে হবে জানতে হলে আমাদের এই নাম্বারে মেসেজ করবে। এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার 7001501393। এই নাম্বারে মেসেজ করলে আমরা ডিটেলস প্রসেস বলে দেবো কিভাবে জয়েন করবে, ঠিক আছে। চলে যাই, আজকের প্রথম প্রশ্ন কি আছে দেখো। ভারতের সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? সুপ্রিম কোর্ট কবে প্রতিষ্ঠিত হয়েছিল? তো প্রত্যেকটা প্রশ্ন বলবো, তার উত্তর দেব এবং 5 সেকেন্ড সময় তোমাদের দেব। তোমরা যদি সেই সময়ের মধ্যে নিজেরা উত্তরটা চিন্তা ভাবনা করবে, তারপর আমি তোমাদের সঠিক উত্তর বলে দেবো। ভারতের সুপ্রিম কোর্ট কবে প্রতিষ্ঠা হয়েছিল? কারেক্ট আনসার কি হবে? ভারতের, আচ্ছা, এর উত্তর দেওয়ার আগে আমি তোমাদের বলি যে ভারতের প্রথম হাইকোর্টের নাম জানো তোমরা? কোন হাইকোর্ট ভারতে প্রথম প্রতিষ্ঠা হয়েছিল? ভারতের প্রথম হাইকোর্ট হচ্ছে কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্ট 1862 সালে 1 জুলাই কাজ শুরু করে, এটা হচ্ছে ভারতের প্রথম হাইকোর্ট, ঠিক আছে। আর তারপরেই বোম্বে হাইকোর্ট এবং মাদ্রাজ হাইকোর্ট চালু হয়েছিল। এখন হচ্ছে যে এই প্রশ্নের উত্তর তাহলে কি হবে? ভারতের সুপ্রিম কোর্ট কবে প্রতিষ্ঠা হয়েছিল? কারেক্ট আনসার হবে 26 জানুয়ারি 1950 সালে ভারতের সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয়েছিল, ঠিক আছে। এখন এখান থেকে আরেকটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে যে কত নাম্বার আর্টিকেলে বলা হয়েছে যে ভারতে একটি সুপ্রিম কোর্ট থাকবে? কত নাম্বার আর্টিকেলে? তো ভারতীয় সংবিধানের 124 নম্বর আর্টিকেলে বলা হয়েছে যে ভারতে একটি সুপ্রিম কোর্ট থাকবে, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্নে চলে যাব। আচ্ছা, এখানে আজকের একটা হোমওয়ার্ক দিয়ে দেবো যে বর্তমানে কমেন্ট করে জানাবে যে বর্তমানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নাম কি, ঠিক আছে। তোমরা এই প্রশ্নের উত্তরটা প্রত্যেকে কমেন্ট করবে, কমেন্ট বক্সে কমেন্ট করো বর্তমানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নাম কি। 2 নম্বর প্রশ্ন হচ্ছে কোন শহরটি স্বচ্ছ সার্ভেকশন লিগ 2020 এর অধীনে ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন শহর হিসেবে প্রথম স্থান অধিকার করেছে? পরপর 7 বার একটা শহর স্বচ্ছ সর্বেক্ষণ মিশনে ভারতের ক্লিনেস্ট সিটির তকমা পেয়েছে বা ভারতের সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন শহরের তকমা পেয়েছে। সেই শহরটির নাম হচ্ছে ইন্দোর। পরপর 7 বছর তারা এই সম্মান পেয়েছে। এবারে যে প্রশ্নটা তোমাদের পরীক্ষায় আসবে সেটা কিন্তু 2020 সাল আসবে না, সেখানে প্রশ্নটা আসবে যে 2023 সালের। কারণ জানুয়ারি 2024-এ স্বচ্ছ সর্বেক্ষণ মিশনের রিপোর্ট প্রকাশিত হয়েছে, সেখানেও বলা হচ্ছে যে ইন্দোর শহর ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন শহর এবং এটা পরপর 7th টাইমস, পরপর 7 বার এই তকমা পেল। 3 নম্বর হচ্ছে নিচের কোনটি ভারতীয় রিজার্ভ ব্যাংকের মুদ্রানীতির একটি উপকরণ নয়? তো ভারতীয় রিজার্ভ ব্যাংকের মুদ্রানীতি যে আছে সেই মুদ্রানীতির উপকরণ নয় হচ্ছে, দেখো, লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট ফেসিলিটি, এটা হচ্ছে মুদ্রানীতির মধ্যে পড়ছে। রেপো রেট, রিভার্স রেপো রেট, ক্যাশ রিজার্ভ রেশিও, এই 3টাই মুদ্রানীতির মধ্যে পড়ছে। কিন্তু পণ্য ও পরিষেবা কর জিএসটির সাথে কিন্তু মুদ্রানীতির কোনো রকমের সম্পর্ক নেই। তাহলে পণ্য ও পরিষেবা কর জিএসটি ইজ দ্য কারেক্ট আনসার হবে, ঠিক আছে। চলো এখন রিজার্ভ ব্যাংক সম্পর্কে তোমাদের কয়েকটা কথা বলবো। আরবিআই,
রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠা হয়েছিল কত সালে? 1935 সালে। মনে রাখবে, প্রত্যেকে মন দিয়ে শুনে নাও বা প্রত্যেকে যারা জানো না লিখে নাও। আরবিআই প্রতিষ্ঠা হয়েছিল 1935 সালে। আরবিআই কে জাতীয়করণ বা ন্যাশনালাইজেশন করা হয়েছিল 1949 সালে। আরবিআই এর প্রথম গভর্নর হচ্ছেন অসবর্ন স্মিথ। কে? অসবর্ন স্মিথ প্রথম গভর্নর। আচ্ছা, প্রশ্ন থাকে যে আরবিআই এর প্রথম ভারতীয় গভর্নরের নাম কি? তখন কি হবে? সি.ডি. দেশমুখ। সি.ডি. দেশমুখ হচ্ছেন আরবিআই এর প্রথম ভারতীয় গভর্নর। আরবিআই এর বর্তমান গভর্নরের নাম কি যদি প্রশ্ন থাকে তখন কি হবে? শক্তিকান্ত দাস হচ্ছেন আরবিআই এর বর্তমান গভর্নর। ঠিক আছে, এতগুলো ফ্যাক্ট তোমাকে আরবিআই সম্পর্কে জানতে হবে, এর বাইরে কিছু প্রশ্ন থাকবে না। এখন জিএসটি সম্পর্কে তোমাদের বলে রাখি। জিএসটির পুরো নাম হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। জিএসটি ভারতে চালু হয়েছিল 1 জুলাই 2017 সালে। একটা প্রশ্ন থাকে যে প্রথম কোন রাজ্যে জিএসটি বিল পাস হয়েছিল বা প্রথম কোন রাজ্যে জিএসটি চালু হয়েছিল? সেটা হচ্ছে ভারতের আসামে প্রথম জিএসটি বিল পাস হয়েছিল বা জিএসটি চালু হয়েছিল। বিশ্বের মধ্যে কোন দেশে সবচেয়ে প্রথম জিএসটি চালু হয়েছিল? প্রশ্ন থাকলে কারেক্ট আনসার হবে ফ্রান্স। ফ্রান্সে সবচেয়ে প্রথম জিএসটি চালু হয়েছিল। ঠিক আছে, চলো 4 নম্বর প্রশ্নটা দেখো। রাজ্যসভার চেয়ারপারসন কে? ইজি প্রশ্ন। দেখো, প্রিভিয়াস ইয়ার থেকে প্রশ্ন পড়তেই হবে, প্রিভিয়াস ইয়ার থেকে প্রশ্ন আসবেই পরীক্ষাতে। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 4-5টা প্রশ্ন আসবেই, স্ট্যাটিক জিকে থেকে সব থেকে বেশি প্রশ্ন আসবে। তো রাজ্যসভার চেয়ারপারসন কে? কারেক্ট আনসার হবে ভারতের উপরাষ্ট্রপতি হচ্ছেন রাজ্যসভার চেয়ারপারসন। এখান থেকে আরেকটা প্রশ্ন আসে যে লোকসভার চেয়ারপারসন বা লোকসভার স্পিকার বর্তমানে কে? ঠিক আছে, লোকসভার স্পিকারের নাম কি? ওম বিড়লা হচ্ছেন লোকসভার স্পিকার। তিনি আবার ভারতের নতুন করে স্পিকার নিযুক্ত হয়েছেন। ঠিক আছে, ওম বিড়লা। আর লোকসভার অধ্যক্ষ হবেন কে? হবেন স্পিকার। লোকসভার অধ্যক্ষ হবেন স্পিকার এবং রাজ্যসভার অধ্যক্ষ বা চেয়ারপারসন হবেন উপরাষ্ট্রপতি। রাজ্যসভা হচ্ছে উচ্চকক্ষ, লোকসভা হচ্ছে নিম্নকক্ষ। রাজ্যসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা হতে পারে 250 জন। রাজ্যসভার কার্যকাল হচ্ছে 6 বছর। কত বছর? রাজ্যসভার কার্যকাল হচ্ছে 6 বছর। 3 বছর 2 বছর অন্তর অন্তর, মানে 1/3 সদস্যকে সরানো হয় রাজ্যসভা থেকে। আর লোকসভার মেয়াদ বা লোকসভার কার্যকাল কত? 5 বছর। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে চলে যাব। 5 নম্বর প্রশ্নটা দেখবো কি আছে। মহেন্দ্রগিরি হলো সর্বোচ্চ শৃঙ্গ। মহেন্দ্রগিরি কার সর্বোচ্চ শৃঙ্গ? পশ্চিমঘাট, পূর্বঘাট, হিমালয় রেঞ্জ, সাতপুরা। কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হচ্ছে পূর্বঘাটের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মহেন্দ্রগিরি। পূর্বঘাটের বা ইস্টার্ন ঘাট এর সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মহেন্দ্রগিরি। এখন প্রশ্ন থাকবে তাহলে পশ্চিম ঘাটের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? পশ্চিম ঘাটের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আনাইমুদি। পশ্চিম ঘাটের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনাইমুদি। এখন পূর্বঘাট এবং পশ্চিম ঘাটের মিলনস্থলে যে পর্বত আছে নীলগিরি, নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে দদাবেতা। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে এই যে সাতপুরার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সাতপুরার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ধূপগড়। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে ধূপগড়টা হচ্ছে আরাবল্লী, তাই না? গুরু শিখর। আচ্ছা, আমার এই ধূপগড় আর গুরু শিখরের মধ্যে কনফিউশন হয়েছে, তোমরা একটু কমেন্ট করে বলবে। আরাবল্লীর সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গুরু শিখর আর সাতপুরের হচ্ছে ধূপগড়। ঠিক আছে, ঠিক বললাম কিনা কমেন্টে একটু বলে দেবো তোমরা, কারণ এই মুহূর্তে আমার কনফিউশন হচ্ছে এই দুটো নিয়ে। 6 দেখো, গীতাঞ্জলি বইটি কে লিখেছেন? গীতাঞ্জলি বইটি কে লিখেছেন বলতে হবে। গীতাঞ্জলি, হু রোট দ্য বুক গীতাঞ্জলি। কারেক্ট আনসার কি হবে? এটা তোমরা সকলেই জানো, এটা আর বলার দরকার নেই। রবীন্দ্রনাথ ট্যাগর লিখেছেন গীতাঞ্জলি বইটি। এই গীতাঞ্জলি বইকে ইংরেজিতে অনুবাদ করার জন্য তিনি 1913 সালে ভারত তথা এশিয়ার প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন। 1913 সালে সাহিত্যে ভারত তথা এশিয়ার প্রথম নোবেল পুরস্কার এই গীতাঞ্জলিকে ইংরেজিতে অনুবাদ করার জন্য। এটা ইংরেজিতে অনুবাদ করলে কি হবে? সংস অফারিংস রচনার জন্য তিনি এই পুরস্কার পেয়েছিলেন। ঠিক আছে,
7 নম্বরে চলে যাব, দেখো 1919 সালে সংঘটিত জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের দায়িত্ব ব্রিটিশ সেনাবাহিনীর কোন জেনারেলের ওপর ছিল? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, বহুবার এমটিএস এর পরীক্ষায় এসছে। কারেক্ট আনসার কি হবে? 1919 সালে, চলো উত্তর বলার আগে একটু ডিটেলস বলে নিচ্ছি। 1919 সালে যে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল সেটা কোথায় সংঘটিত হয়েছিল বা এটা কোথায় হয়েছিল? এটা হচ্ছে পাঞ্জাবের অমৃতসরের জালিয়ানওয়ালাবাগ বলে একটা বাগান বা একটা মাঠে, পাঞ্জাবের অমৃতসরের জালিয়ানওয়ালাবাগে। সালটা ছিল 1919 সালের 13 এপ্রিল। 1919 সালের 13 এপ্রিল সাল ছিল, আজ থেকে প্রায় 105 বছর আগে। এটা কিসের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য সেখানে সবাই জমায়েত হয়েছিল? রাওলাট অ্যাক্ট। রাওলাট অ্যাক্টের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য একটা একটা সভা আয়োজন করা হয়েছিল সেখানে। সেইখানেই জেনারেল ব্রিগেডিয়ার ডায়ার এর আদেশে এই সেনাবাহিনী এই হত্যাকাণ্ড ঘটেছিল। নেক্সট দেখবে, নিচের কোনটি হরপ্পান শহর? হরপ্পান শহর নিম্নের কোনটি? কারেক্ট, হরপ্পান শহর নিম্নের কোনটি? দেখো হরপ্পান শহর হচ্ছে ধোলাভিরা। কারেক্ট আনসার অপশন 3 ইজ দ্য কারেক্ট আনসার। ধোলাভিরা হচ্ছে হরপ্পান শহর। 7টি হরপ্পান শহর আছে, গুরুত্বপূর্ণ শহর 7টি আছে যেগুলো তোমাদের মনে রাখতে হবে। এক হচ্ছে মহেঞ্জোদাড়ো, লিখে রাখো প্রত্যেকের নামগুলো। মহেঞ্জোদাড়ো। 2 নাম্বার হচ্ছে হরপ্পা, এটা হচ্ছে আমাদের সিন্ধু ঘাটি সভ্যতার, সিন্ধু উপত্যকা সভ্যতার 7টি শহর ছিল সে সময়, সেই 7টি শহরের নাম মহেঞ্জোদাড়ো, হরপ্পা। 3 নাম্বার হচ্ছে কালীবনগান, 4 নাম্বার হচ্ছে লথাল, 5 নাম্বার হচ্ছে চানহুদারো। কি নাম? চানুদারো বা চানহুদারো। 6 নাম্বার হচ্ছে ধলাভিরা। 7 নাম্বার হচ্ছে বানোয়ালি বলে একটা শহর, বানোয়ালি। 7টা শহরের নাম মনে রাখতে হবে, মহেঞ্জোদাড়ো, হরপ্পা, কালীবনগান, লথাল, চানুদারো, ধলাভিরা, বনওয়ালি। এই 7টি শহরের নাম মনে রাখতে হবে, এগুলো হরপ্পান শহর। 9 নম্বর প্রশ্ন দেখব, 2020 সালের আগস্ট পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী কে ছিলেন? বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলতে কি? হু, ঠিক আছে, হু বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন মানে হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এর প্রধান বিজ্ঞানী বা প্রধান সায়েন্টিস্ট কে ছিলেন? ডক্টর স্বামীনাথন। সেই সময় একজন ভারতীয় যেহেতু বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী ছিলেন, সেই জন্য এই প্রশ্নটা ইম্পর্টেন্ট ছিল। তো বর্তমানে হু এর সায়েন্টিস্ট, যে চিফ সায়েন্টিস্ট আছেন, সেই বর্তমানে চিফ সায়েন্টিস্টের নাম হচ্ছে ডাক্তার জেরেমি ফেরার। ডাক্তার জেরেমি ফেরার। তো যেহেতু এই জেরেমি ফেরার নামটা হচ্ছে একটা বিদেশি নাম, তো বর্তমানে আর এই প্রশ্নটা বিশেষ ইম্পর্টেন্ট নয়। হু সম্পর্কে কিন্তু ইম্পর্টেন্ট কয়েকটা জিনিস জেনে রাখতে পারো তোমরা। হু এর পুরো নাম ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। হু প্রতিষ্ঠা হয়েছিল 7 এপ্রিল 1948 সালে, ঠিক আছে, 7 এপ্রিল 1948 সালে হু প্রতিষ্ঠা হয়েছিল। সেই জন্য এই 7 এপ্রিল দিনটাকে বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। হু এর হেডকোয়ার্টার অবস্থিত জেনেভা শহরে, ঠিক আছে। আর হু এর বর্তমান ডিজি বা ডিরেক্টর জেনারেল কয়েক বছর ধরেই রয়েছেন টেড্রস আধানান। নামটা মনে রাখবে, টেড্রস আধানান, ঠিক আছে। এই ফ্যাক্টগুলো জেনে রাখতে হবে হু সম্পর্কে। 10 নম্বর প্রশ্নে যাব, ভারতে জল জীবন মিশন কোন সালে চালু হয়েছিল? মিশনের লক্ষ্য তার কার্যকরী পরিবারের কল সংযোগের প্রকল্পের মাধ্যমে পানীয় জল সরবরাহ করা। জল জীবন মিশনের মধ্যে এর লক্ষ্য হচ্ছে ভারতের প্রত্যেকটা বাড়িতে জলের কলের সংযোজন করতে হবে, ঠিক আছে। এই প্রকল্প চালু হয়েছিল 2019 সালে, ঠিক আছে। নেক্সট দেখব, দ্য পিপল ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অফ অ্যানিমেলস ইন্ডিয়া ড্যাশকে 2020 সালে হিরো টু অ্যানিমেলস অ্যাওয়ার্ড প্রদান করেছে। এই 2020 সালের যে পুরস্কার, এটা প্রদান করা হয়েছিল 2022 সালে, ঠিক আছে।
এটাই আই থিঙ্ক মানে এটাই হচ্ছে লাস্ট হয়তো দেওয়া হয়েছে এই অ্যাওয়ার্ড। এই অ্যাওয়ার্ডটাকে বলা হয়ে থাকে পেটা অ্যাওয়ার্ড, মানে যারা পশুকে বেশি ভালোবাসে, মানে পশুদের কেয়ার করে, তাদেরকে এই পুরস্কার দেওয়া হয়ে থাকে। পেটা থেকে হচ্ছে দ্য পিপল ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অফ অ্যানিমেলস। পেটা পুরস্কার নবীন পট্টনায়ককে 2003 সালে দেওয়া হয়েছিল, ঠিক আছে। আর বর্তমানে পেটা পিপল অফ দ্য ইয়ার হিসাবে বর্তমানে 2023 সালে এই খেতাবটা দেওয়া হয়েছে বলিউড অভিনেত্রী দিয়া মির্জাকে। তাকে দিয়া মির্জা, পেটা পিপল অফ দ্য ইয়ার। 12 নম্বর দেখো, নিচের মধ্যে কে একজন বিখ্যাত সন্তুর বাদক? একজন বিখ্যাত সন্তুর বাদক নিচের মধ্যে কে? কারেক্ট আনসার কি হবে? পণ্ডিত শিব কুমার শর্মা ভারতের একজন বিখ্যাত সন্তুর বাদকের নাম, পণ্ডিত শিব কুমার শর্মা। তো চলো কয়েকজন বিখ্যাত সন্তুর বাদকের নাম জেনে রাখো। তো প্রথমেই তো 1 নম্বর বললাম পণ্ডিত শিব কুমার শর্মা। 2 নম্বরে লেখো তরুণ ভট্টাচার্য, তরুণ ভট্টাচার্য। জাকির হুসেন যেহেতু তবলা বাদক, কিন্তু তার সঙ্গে সঙ্গে তিনি হচ্ছেন সন্তুর বাদকও হচ্ছেন। তারপর বিসমিল্লা খান, হরিপ্রসাদ চৌরাসিয়া, অভয় সাপরি, এরা প্রত্যেকেই, ঠিক আছে। নেক্সট দেখব, বিশেষ করে এই শিব কুমার শর্মা নামটাই বেশি পরীক্ষায় আসে। 13 দেখো, রুক্মিণী দেবী অরুন্ডালে একজন বিখ্যাত ড্যাশ শাস্ত্রীয় নৃত্যশিল্পী। রুক্মিণী দেবী অরুন্ডালে কোন ডান্সের সঙ্গে যুক্ত? রুক্মিণী দেবী অরুন্ডালে কোন ডান্সের সঙ্গে যুক্ত? কারেক্ট আনসার হচ্ছে তিনি একজন বিখ্যাত ভারতনাট্যম ডান্সার, বিখ্যাত ভারতনাট্যম ডান্সার। দেখো চলো কতগুলো ভারতে শাস্ত্রীয় নৃত্য আছে জেনে নাও। ভারতে মোট 8টি শাস্ত্রীয় নৃত্য আছে, ঠিক আছে। তো প্রথমে আসছে ভারতনাট্যম, 1 নম্বর ভারতনাট্যম। 2 নম্বরে হচ্ছে কত্থক, কত্থকটা ভারতনাট্যম হচ্ছে তামিলনাড়ু, কত্থক হচ্ছে উত্তর ভারতের, নির্দিষ্ট কোনো রাজ্য নেই কত্থকের, উত্তর ভারত বলতে হবে। 3 নম্বর হচ্ছে কথাকলি, 4 নম্বর হচ্ছে মোহিনীআট্টম, মোহিনীআট্টম এবং কথাকলি, ঠিক আছে। মোহিনীআট্টম হচ্ছে কেরালা। 5 নম্বর হচ্ছে ওড়িশি, ওড়িশি মানে হচ্ছে ওড়িশার। 6 নম্বর হচ্ছে মণিপুরি, মণিপুরি মানে মণিপুর। 7 নম্বর হচ্ছে সাত্রিয়া মানে আসাম। এখানে একটা আমি একটু মিস করলাম, ঠিক আছে। কথাকলি, মোহিনীআট্টম, আচ্ছা যাই হোক একটা কিছু মিস করেছি। কেরালার 2টো আছে, এই একটা কিছু মিস করলাম, যাই হোক। চলো নেক্সট দেখবো আমরা 14। খেলো ইন্ডিয়া যুব গেমসের কোন সংস্করণ 2020 সালের জানুয়ারিতে গুয়াহাটিতে অনুষ্ঠিত হয়েছিল? খেলো ইন্ডিয়া ইউথ গেমস, ইম্পর্টেন্ট এটা, খেলো ইন্ডিয়া ইউথ গেমস। খেলো ইন্ডিয়া ইউথ গেমসের 2020 সালে আয়োজিত হয়েছিল 3য় সংস্করণ। 2018 সালে শুরু হয়েছে, 2018ই প্রথম, তারপর 2019, তারপর হচ্ছে 2020। তো লেটেস্ট যেটা হচ্ছে সেটা 2023 সালের এডিশন, KIYG 2023, এটা আয়োজিত হয়েছিল 2024-এর জানুয়ারি মাসে। কোন রাজ্যে যদি প্রশ্ন থাকে? এই যে লেটেস্ট এডিশনটা জানুয়ারি 2024-এ আয়োজিত হয়েছিল তামিলনাড়ুতে, ঠিক আছে। যদি তোমাদের প্রশ্ন থাকে যে খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2023 বা এখানে 24 কিছু একটা লেখা থাকবে, কোথায় হলো, তখন বলতে হবে তামিলনাড়ু। শহরের যদি নাম বলে তাহলে তামিলনাড়ুর 4-5টা শহরে হয়েছে, যেমন চেন্নাই, মাদুরাই, ত্রিচিপুরা আর কোয়েম্বাটুর, এই 4টি শহরের নাম থাকতে পারে। 15 হচ্ছে পর্যায়ক্রমে জনসংখ্যার একটি সরকারি গণনা হিসেবে পরিচিত ড্যাশ। দেখো এর থেকে সহজ প্রশ্ন হয় না, একটা বুঝে উত্তর করতে হবে। পর্যায়ক্রমে জনসংখ্যার একটি সরকারি গণনা হিসাবে পরিচিত, এটাকে আদমশুমারি বলা হয়, আদমশুমারি, সেন্সাস। প্রশ্ন থাকে সেন্সাস কত বছর অন্তর অন্তর হয়ে থাকে? 10 ইয়ার্স, 10 বছর পর সেন্সাস হয়ে থাকে। কিন্তু লাস্ট সেন্সাস হয়েছিল 2011 সালে, বর্তমানে 2024 সাল হয়ে গেল, কিন্তু এখনও সেন্সাসের কাজ শুরু হয়নি। তো লাস্ট 14 বছর ধরে হয়নি, কিন্তু লাস্ট 2011 হয়েছিল, তখন কিন্তু 10 বছর পরপরই সেন্সাস হতো। আর প্রথম সেন্সাস যদি বলা হয় কবে হয়েছিল, তবে 1872 সালে লর্ড মেয়র সময়কালে প্রথম সেন্সাস হয়েছিল। এটা কিন্তু সম্পূর্ণ সেন্সাস ছিল না, সারা ভারতে এটা হয়নি, এটা ভারতের কিছু কিছু পার্টে এই সেন্সাসটা হয়েছিল। যদি প্রশ্ন থাকে যে ভারতের সম্পূর্ণ সেন্সাস প্রথম সম্পূর্ণ সেন্সাস কবে হয়েছিল সারা ভারতে, তখন হবে
1881 সালে সারা ভারতে প্রথম সম্পূর্ণ সেন্সাসটা হয়েছিল। ঠিক আছে, আর আরেকটা প্রশ্ন থাকে সেন্সাস যেমন কৃষি আদমশুমারি, এটা তো মানুষ গণনার জন্য এই সেন্সাসটা হচ্ছে। কৃষি আদমশুমারি কত বছর অন্তর অন্তর হয়ে থাকে? এটা যেমন 10 বছর অন্তর অন্তর, তেমনি কৃষি আদমশুমারি হয়ে থাকে 5 বছর অন্তর অন্তর, এটাও পরীক্ষায় থাকে। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, মাত্তাঞ্চেরি প্রাসাদটি এখানে অবস্থিত। মাত্তাঞ্চেরি প্যালেস, মাত্তাঞ্চেরি প্যালেস, মাত্তাঞ্চেরি প্যালেস কোথায় অবস্থিত? মাত্তাঞ্চেরি প্যালেসটা কোথায় অবস্থিত? কারেক্ট আনসার হবে এটা একটা ডাচ প্যালেস। ডাচরা বা পর্তুগিজরা এটা তৈরি করেছিল। ঠিক আছে, সেই সময় কোচিনের যে রাজা ছিল, কেরালার কোচিন, সেই কোচিনের যে রাজা ছিল, সেই কোচিনের রাজাকে উপহার স্বরূপ পর্তুগিজরা এই প্যালেসটা তৈরি করে দিয়েছিল। এটা আছে কোচিন বা কেরালাই, এটা আছে। ঠিক আছে, তো অপশন 2 ইজ দ্য কারেক্ট আনসার, মাত্তাঞ্চেরি প্যালেস। 17 হচ্ছে নিচের কোন রাজ্য কফির সবচেয়ে বেশি উৎপাদনকারী? কফি উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে? কারেক্ট আনসার কি হবে? কর্ণাটকা ইজ দ্য কারেক্ট আনসার। ভারতের মধ্যে কফি উৎপাদন সবচেয়ে বেশি হচ্ছে কর্ণাটকে। এখন প্রশ্ন একটা থাকে যে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি কফি কোথায় উৎপন্ন হয়, তখন হবে ব্রাজিল। ব্রাজিলে সবচেয়ে বেশি কফি হয়ে থাকে সারা বিশ্বের মধ্যে, ভারত বললে কর্ণাটক। এখানে আরেকটা তোমাদের হোমওয়ার্ক দেব যে চা উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে? কমেন্ট করবে চা উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করো, প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করবে। ঠিক আছে, আর ক্লাসটা কিন্তু ভালো লাগলে অবশ্যই অতি অবশ্যই প্রত্যেকে তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ঠিক আছে, চলো নেক্সট দেখো, ভারতের উপরাষ্ট্রপতি ড্যাশ বছরের জন্য 15তম অর্থ কমিশন গঠন করেছেন। প্রত্যেক 5 বছর অন্তর অন্তর অর্থ কমিশন গঠন করে থাকেন, আর এই অর্থ কমিশন গঠন করেন ভারতের রাষ্ট্রপতি। 15তম যে অর্থ কমিশন, সেটাও কিন্তু যেহেতু প্রত্যেক 5 বছর অন্তর এটার ভ্যালিডিটি থাকে 5 বছর, তাহলে এই 15তম অর্থ কমিশনটাও 5 বছরের জন্য গঠন করা হয়েছিল। 15তম অর্থ কমিশনের হেড কে ছিলেন? এটার হেড ছিলেন N.K. সিং, বা এটার চেয়ারম্যান ছিলেন N.K. সিং। ঠিক আছে, আর বর্তমানে যেটা করা হয়েছে 2 বছরের জন্য একটা অর্থ কমিশন, বর্তমানে একটা 5 বছর অন্তর অন্তর অর্থ কমিশন, এটার ম্যাক্সিমাম সময় হচ্ছে 5 বছর। ঠিক আছে, কিন্তু বর্তমানে যে 16তম মানে অর্থ কমিশন বা 16তম ফিনান্স কমিশন, এটা 2 বছরের জন্য গঠন করা হয়েছে। এটার সময়টা হচ্ছে 31 ডিসেম্বর 2023 থেকে 31 ডিসেম্বর 2025 পর্যন্ত 2 বছরের জন্য একটা অর্থ কমিশন গঠন করা হয়েছে। এটা 16তম অর্থ কমিশন। এর বর্তমান চেয়ারম্যানের নাম হচ্ছে পানাগড়িয়া। কি নাম? অরবিন্দ পানাগড়িয়া, অরবিন্দ পানাগড়িয়া। তো যদি প্রশ্ন থাকে যে 16তম অর্থ কমিশনের টেনার বা সময়কাল কতদিন পর্যন্ত, তখন বলবে 2025 সালের 31 ডিসেম্বর পর্যন্ত। কত বছরের জন্য রাষ্ট্রপতি এটা গঠন করেছেন? তাহলে 2 বছরের জন্য গঠন করেছেন। আর এটার বর্তমান অর্থ কমিশনের চেয়ারম্যানকে, তখন বলবে অরবিন্দ পানাগড়িয়া। ঠিক আছে, চলো নেক্সট দেখো 19, ভারত সরকারের কোন বিভাগ সর্বনিম্ন সমর্থন মূল্য ঘোষণা করে? এটা বেশি ইম্পর্টেন্ট নয় এই প্রশ্নটা, শুধুমাত্র উত্তরটা তোমাদের বলে দেবো। কৃষি ও সমবায় বিভাগ। কৃষি, এগ্রিকালচার এবং কোঅপারেটিভ যে ডিপার্টমেন্টগুলো আছে, সর্বনিম্ন সমর্থন মূল্য ঘোষণা করে এটার জন্য। 20 নাম্বার দেখবো আমরা, ড্যাশের গঠনের কারণে সাদা ধোয়া দেয়াল 3 থেকে 4 দিন পর চকচকে দেখায়। কোন গঠনের জন্য সাদা দেয়াল যেগুলো থাকে, সেই সাদা দেয়ালগুলো 3 থেকে 4 দিন পর চকচকে দেখায়? কিসের জন্য? এর মধ্যে ক্যালসিয়াম কার্বনেট থাকে। কি থাকে? ক্যালসিয়াম কার্বনেট থাকে, তার জন্য এটা হয়ে থাকে। তো সায়েন্স থেকে আমরা এতক্ষণে একটা প্রশ্ন দেখতে পেলাম। 21 দেখো, চাঁদ ও সূর্যের কারণে জোয়ার ভাটা সম্পর্কে কোন আইন ব্যাখ্যা করে? মহাকর্ষ সূত্রের ফলে জোয়ার ভাটা হয়ে থাকে। এটা মানে ট্রান্সলেট করার সময় একটু সমস্যা হয়ে গেছে। চাঁদ ও সূর্যের কারণে যে জোয়ার ভাটা হয়ে থাকে, কোন আইনের ফলে এই জোয়ার ভাটাটাকে ব্যাখ্যা করে থাকে? ঠিক আছে, মহাকর্ষ সূত্র, প্রতিফলনের আইন, জড়তা আইন নাকি পথসরণের আইন? তো
তো এটা তোমরা দেখলেই বুঝতে পারবে প্রতিফলনের সঙ্গে চাঁদ সূর্যের সম্পর্ক নেই, জড়তার সঙ্গে নেই, প্রতিসরণ নেই। প্রতিসরণ তো নেই, জড়তাও হবে না। মহাকর্ষের ফলে এটা হয়ে থাকে, যে মহাকর্ষক আকর্ষণ, পৃথিবী থাকছে এইদিকে, চাঁদ থাকছে, পৃথিবী থাকছে এদিকে, সূর্য থাকছে, এই যে আকর্ষণ, এই আকর্ষণের ফলেই চাঁদ পৃথিবীকে আকর্ষণ করে, সেই তখনই কিন্তু সেই জল ফুলে যায়। এটাই হচ্ছে জোয়ারের কারণ। বোঝা গেছে? তো এটা মহাকর্ষ সূত্রের জন্য হয়ে থাকে। 22 দেখো, ভোটার তালিকা সাধারণত এই নামে পরিচিত। এটাও ট্রান্সলেট করার সময় একটু সমস্যা হয়েছে, যেমন নির্বাচনী গণনা হবে না, নির্বাচনী তালিকা হবে না, সিরিয়াল তালিকা হবে না, ভোটার তালিকা। ভোটার তালিকা সাধারণত এই নামে পরিচিত। ভোটার তালিকাকে ভোটার লিস্ট বা ভোটার তালিকায় বলা হয়ে থাকে। কি বলা হয়? ভোটার লিস্ট বলা হয়ে থাকে। ঠিক আছে? দেখো একটা জিনিস এখানে জেনে রাখো, যে ভারতের নির্বাচন কমিশন প্রতিষ্ঠা হয়েছিল 25 জানুয়ারি 1950 সালে। কবে? 25 জানুয়ারি 1950 সালে ভারতের নির্বাচন কমিশন প্রতিষ্ঠা হয়েছিল। এই জন্য এই যে 25শে জানুয়ারি দিনটাকে প্রত্যেক বছর ন্যাশনাল ভোটার্স ডে হিসেবে পালন করা হয়। কি? ন্যাশনাল ভোটার্স ডে বা জাতীয় ভোটার দিবস হিসেবে প্রত্যেক বছর পালন করা। 23 দেখবো আমরা। নিচের কোন টিস্যু প্রাণীদেহে একটি প্রতিরক্ষামূলক টিস্যু, বা কোন টিস্যু বা কোন কলা প্রাণীদেহে প্রতিরক্ষার কাজ করে? পেশিবহুল টিস্যু, স্নায়বিক টিস্যু, সংযোগকারী টিস্যু, নাকি এপিথেলিয়াল টিস্যু? এটা আরেকটা সায়েন্সের প্রশ্ন দিয়েছে বায়োলজি থেকে। তাহলে এপিথেলিয়াল টিস্যু। এপিথেলিয়াল টিস্যু, এই টিস্যু কি করে? প্রাণীদেহে প্রতিরক্ষার কাজ করে থাকে। 24 হচ্ছে জেনারেল ডায়ারের নির্দেশে ভারতে কোন আইন জারি করা হয়েছিল? এক্ষুনি জেনারেল ডায়ার সম্পর্কে আমরা পড়েছি। জেনারেল ডায়ারের নির্দেশেই এই যে জালিয়ানওয়ালা বাগের হত্যাকাণ্ড, নৃশংস হত্যাকাণ্ডটা হয়েছিল। তো জেনারেল ডায়ারের নির্দেশে ভারতে কোন আইন জারি করা হয়েছিল? কারেক্ট অ্যান্সার হবে মার্শিয়াল ল। মার্শিয়াল লটা জারি করা হয়েছিল জেনারেল ডায়ারের নির্দেশে। 25 হচ্ছে নিচের কোন খেলার সাথে রানী রামপাল জড়িত? কিছু খেলোয়াড়ের নাম, মোটামুটি 40টা জানলেই হবে। খেলোয়াড়ের নাম জেনে রাখতে হবে 40-50টা, যেগুলো কে কোন খেলার সঙ্গে যুক্ত। ঠিক আছে? তো নিচের কোন খেলার সাথে রানী রামপাল জড়িত? কারেক্ট আনসার হবে হকি খেলার সঙ্গে রানী রামপাল জড়িত। হকি খেলার সঙ্গে, অপশন 1 ইজ দ্য কারেক্ট আনসার। আমাদের 25টা প্রশ্ন শেষ হয়ে গেল। ক্লাস ভালো লাগলে প্রত্যেকে লাইক করো, তোমার বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর ফ্রি টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকলে ডেসক্রিপশানে লিঙ্ক থাকবে, অতি অবশ্যই তোমরা আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও। ঠিক আছে? ডেসক্রিপশানে। আর আমাদের এই ব্যাচ যদি যুক্ত হতে চাও, এই ফ্রি এই পিডিএফ ব্যাচে যুক্ত হতে চাইলে তোমরা আমাদের এই 7001501393 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটু মেসেজ করবে, তাহলে আমরা রিপ্লাই দিয়ে দেবো, কীভাবে জয়েন করতে হবে বলে দেবো। থ্যাংক ইউ।